জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে আপনি কি স্বপ্ন লালন করেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে আমি যে স্বপ্ন লালন করি সেটা হচ্ছে ভিন্নমতের জন্য সাইবার বুলিং করা হবে না, ট্যাগিং করা হবে না, নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার্থীরা সুন্দরভাবে পড়াশোনা করতে পারছে, লাইব্রেরিতে অন্তত প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটি করে সিট বরাদ্দ আছে, আবাসন সংকট নেই এবং খাদ্য খাওয়ার কারণে অসুস্থতায় ভুগছে না এবং সর্বোপরি একটা সুন্দর সেই স্বপ্নের ক্যাম্পাস যেটা আমাদের স্বপ্ন পূরণের সহায়ক, এমন একটি ক্যাম্পাস চাই এবং সেখানে সবাই নিরাপদ থাকুক, সবাই, নারী পুরুষ সবাই, এবং কোনো মতের কারণে যাতে কারো ওপর কোনো জুলুম না হয় এবং কেউই যাতে জুলুমের শিকার না হয়। প্রত্যেকের রাজনৈতিক ভিন্নতা, মতাদর্শের ভিন্নতা, মতামতের ভিন্নতার সাথেই আমরা যাতে এই বৈচিত্র্য নিয়ে সুন্দরভাবে সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যেতে পারি, এইটুকুই আসলে আমার বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আমার স্বপ্ন। আপনার জাতীয় রাজনীতি নিয়ে কি চিন্তাভাবনা? ভবিষ্যতে কি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন কিনা? যদি ইনসাফের লড়াইয়ের জন্য আমার জাতীয় রাজনীতিতে আসতে হয়, কেন নয়। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। এবং ধরুন কোনো দল ইনসাফের সাথে আছে, তাহলে আমি তার সাথেও অংশগ্রহণ করতে আমার কোনো দ্বিধা নাই, কোনো লজ্জা নাই। তবে যদি আমি তাদের মধ্যে ইনসাফ না পাই, যে ইনসাফে আমি বিশ্বাস করি, তাহলে তো আমি যাব না। এবং যেই দল ইনসাফের সাথে আছে, তাহলে আমার আমার কোনো লজ্জা নাই। কোনো এখানে যে কোনো দল হতে পারে সেটা। আর যদি মনে হয় যে না, তারা ইনসাফের লড়াইয়ে নাই, তখন আমি যেভাবে আছি একজন স্বতন্ত্র মানুষ বা একজন অ্যাক্টিভিস্ট হিসেবেও কিন্তু আমি থেকে যেতে পারি। মোট কথা যে ইনসাফের লড়াইয়ে থাকবে, সার্বভৌমত্বের লড়াইয়ে থাকবে, তাদের সাথে আমি সবসময় আছি। এবং এই ইনসাফের লড়াই আগায় নেওয়ার জন্য যদি রাজনৈতিক হতে হয়, জাতীয় রাজনীতিতে আসতে হয়, তাহলে আসব। আর যদি মনে হয় যে আমি জাতীয় রাজনীতিতে আসার মাধ্যমে আমার ইনসাফকে ভুলে যাচ্ছি, তাহলে ভুলেও আসবো না। এবং আমার যে কার্যক্রম আছে, আমার যে অ্যাক্টিভিজম আছে, সেগুলো আমি আমার মতো চালাই নিয়ে যাব। সার্বভৌমত্বের পক্ষে থাকব, ইনসাফের পক্ষে থাকব। রাজনীতি করাটা কিন্তু এখানে মুখ্য বিষয় না। মুখ্য বিষয় দেশের সার্বভৌমত্বের স্বার্থে কাজ করা। তো সার্বভৌমত্বের স্বার্থে কাজ করতে যদি রাজনীতিতে যেতে হয়, যাব। আর যদি মনে হয় যে রাজনীতিতে গেলে আমার সার্বভৌমত্বের পক্ষে কাজ করা যাচ্ছে না, তাহলে যাব না। এইটুকুই বর্তমানে আমার জাতীয় রাজনীতি নিয়ে আমার রাজনৈতিক চিন্তাভাবনা। আচ্ছা, যোগসু নিয়ে আপনার কোনো বিশেষ স্মৃতি? যোগসু নিয়ে বিশেষ স্মৃতি হচ্ছে এটাই যে যখন জয়ের মুহূর্তে নারায়ে তাকবীর আল্লাহু আকবরের মতন একটা মহান স্লোগান দিতে পারা। এবং আরেকটি কষ্টের জায়গা হচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে বলতে না পারা। আমার জন্য একই সাথে অনেক খুশির এবং অনেক কষ্ট। এই দুইটার যে একটা মিশেল, আমি আসলে কীভাবে রিয়েক্ট করবো আমি বুঝতে পারি না। আমার কাছে আনন্দের জন্য অনেক বড় একটি কারণ আছে এবং দুঃখের জন্যও কারণ আছে। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঠিক জয়ের মুহূর্তে এই দুইটা স্মৃতি আসলে কোনো দিন আমি ভুলতে পারবো না। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার যে আনন্দ, সেটাও ভুলতে পারবো না। ভাই হারানোর যে জ্বালা, সেটাও ভুলতে পারবো না। আপনি যখন মনোনয়নপত্র জমা দিচ্ছিলেন, তখন কি মনে হয়েছিল এত বিপুল ভোটে আপনি জয়লাভ করবেন? আমার আস্থা ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাদের যোগ্য মনে করবে, তাদেরই নির্বাচিত করবে। এবং সেই আশার জায়গা থেকেই তো আসলে প্রত্যেকে নির্বাচন করে। দিন শেষে কেউ সেই ম্যান্ডেটটি পায়, কেউ সেই ম্যান্ডেটটি পায় না। তো প্রত্যেকেরই কিন্তু আশা ছিল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি তাদের যোগ্য মনে করে, তাহলে নির্বাচিত করবে। তো আলহামদুলিল্লাহ, যে আমি ঠিক যতটুকু আশা করেছিলাম, তো ভোট তো তারা দিয়েছে, এটা নিয়ে তো কোনো সন্দেহের জায়গা নেই। কিন্তু যে ভালোবাসাটা পেয়েছি, সেটা আসলে অনেক লাখো টাকা দিয়েও পাওয়া যায় না। এই ভালোবাসা পাইতে আল্লাহর রহমত লাগে। তো আমি তাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। এবং যারা আমাকে ভোট দেয়নি এবং যারা ভোট দিয়েছে, তাদের প্রত্যেকেরই কিন্তু প্রতিনিধি এখন আমি। এবং আমি প্রত্যেকের স্বার্থের কথা বিবেচনা করে কাজ করে যেতে চাই এবং ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাকে যোগ্য মনে করেছে। আচ্ছা, আপনার ফিউচার প্ল্যান কি? ইনসাফের আদর্শতে জীবন পরিচালনা করা, ইনসাফের সাথে থাকা, ইনসাফের যে আদর্শ, সেটা আমার জীবনেও লালন করা এবং সে ইনসাফের বাণী ছড়ায় দেওয়া। আমার ফিউচার প্ল্যান এর থেকে বেশি আপাতত কিছু ভাবছি না।
ইনসাফের সাথে থাকতে চাই, ইনসাফ নিয়ে কাজ করতে চাই। ব্যক্তি জীবন থেকে শুরু করে আমার জীবনের ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমি ইনসাফের সাথেই থাকতে চাই। এটাই আমার ফিউচার প্ল্যান। আল্লাহ যাতে আমাকে তৌফিক দান করেন। যোগসু নির্বাচনকালীন দেখা যায় হচ্ছে একটা বিষয় হচ্ছে অনেক বেশি সোশ্যাল মিডিয়া বা কিংবা মিডিয়াতে দেখতে পাই, সেটা হচ্ছে কিছু বহিরাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করার চেষ্টা করে এবং হচ্ছে আপনাদের যে ভিপি রাজুল ইসলাম তার ওয়াইফকে হচ্ছে মানে এক পক্ষ দাবিতে তাকে হেনস্থা করা হয় হিজাব নিকাবের কারণে। তো এই বিষয়টা আসলে কতটুকু সত্য এবং এই বিষয়ে আপনার কি মতামত? দেখুন, যখন আপনি আলাপ দিচ্ছেন যে আপনি নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে চান, তখন শুধু কি সেই নারী শিক্ষার্থী যারা আপনার মতের সাথে একমত, নাকি ঠিক তারাও যারা আপনার মতের সাথে একমত না? আপনি যখন নারী নিরাপত্তার আলাপ দেন, তখন যে আপনার মতের সাথে একমত এবং যে ভিন্ন মত, প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত করা আপনার দায়িত্ব হয়ে যায়। কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন চিত্র দেখাচ্ছে। তো আমিও তো আসলে জুলুমের শিকার হয়েছি এবং তারা কিন্তু ক্ষমা চায়নি। তারা বাংলাদেশের সেই মুসলমান ধর্মপ্রাণ যে মানুষগুলো আছে তাদের মনে যে আঘাত দিয়েছে তার জন্যও ক্ষমা চায়নি। এবং তাদের ছাত্রদলের যে পোস্টেড নেতাকর্মীরা আছে তারা নিজের আইডিতে একদম তারা কিন্তু দায়িত্বশীল জায়গা থেকে আমাকে নিয়ে মিথ্যাচার করছে। এই জন্য আমার কাছেও ক্ষমা চায়নি এবং রিয়াজুল ইসলাম ভাইয়ের ওয়াইফের কাছেও ক্ষমা চায়নি। তো এটা আসলে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব বাংলাদেশের মানুষের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো দেখিয়েই দিয়েছে ভোটের মাধ্যমে, তাদেরকে না বলে দিয়েছে, নারী হেনস্থাকারীদের না বলে দিয়েছে। তো সেটাই যেই হোক, কোনো ব্যক্তি বা দল, আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। যারা নারী হেনস্থাকারী তাদেরকে না বলুন, এটা আমার পক্ষ থেকে সবাইকে মেসেজ। ব্যক্তি জীবনে কি আপনি কাউকে আইডল মনে করেন? দেখুন, আমাদের সবার যিনি হচ্ছে মুসলিম উম্মার আইডল, ইনি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি তো সার্বজনীন পুরা উম্মার জন্য। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে, স্বাধীনতার প্রেক্ষাপটে যদি কাউকে আইডল মনে করি কিনা জিজ্ঞাসা করেন, তখন সেই আলাপটা দিতে পারি। কারণ সার্বজনীন অর্থে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো আমাদের আইডল। এবং দেশের ভিত্তিতে প্রেক্ষাপটে শরীফ ওসমান বিন হাদি ভাই আমার আইডল। আমি কখনো বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের নেতা বলুন বা যে কোনো কাউকে কোনোদিন নেতা বলে গ্রহণ করি নাই। এই একমাত্র ব্যক্তি যাকে আমি নেতা বলে গ্রহণ করেছি, আমি মানি এবং তাকে সম্মান করি। সে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইনসাফের জন্য লড়াই করে গেছেন, নিজের জীবনকে সবসময় তুচ্ছ মনে করেছেন। তো উনি আমার আইডল। এবং শরীফ ওসমান বিন হাদি ভাই কিন্তু জিয়াউর রহমানকে নিজের আইডল মনে করতেন। এমন সবারই যার যার একটা আইডিওলজিক্যাল একটা ফিগার থাকে। শরীফ ওসমান বিন হাদি ভাই কিন্তু জিয়াউর রহমানকে নিজের আইডল ভেবে নিজের রাজনৈতিক কার্যক্রম যে ইনসাফের আলাপ তুলেছিলেন। এবং আমরা বর্তমান জেনারেশন কিন্তু শরীফ ওসমান বিন হাদি ভাইকে নিজের আইডল মনে করে আমরা সেই ইনসাফের আলাপ করছি, রাজনৈতিক আলাপ করছি। ভাই আসলে সার্বজনীন, সে যে শুধু আমার আইডল, বিষয়টা কিন্তু এমন না। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আইডল এখন শরীফ ওসমান বিন হাদি ভাই। আপনি কেমন বাংলাদেশ দেখতে চান? যেখানে প্রত্যেকটি নাগরিক শুধু নাগরিক অধিকারের মাধ্যমে এবং নাগরিক পরিচয়ের মাধ্যমে নিরাপত্তা লাভ করবে, নাগরিক অধিকার লাভ করবে এবং তাতে এই নাগরিক অধিকার লাভ করার জন্য, নিরাপত্তা লাভ করার জন্য কোনো দলের মতের হতে হবে না, কোনো বিশেষ মানে ওনাকে ক্ষমতাশীল হতে হবে না। শুধু সে যে বাংলাদেশের নাগরিক এজন্যই সে রাষ্ট্রের থেকে যা যা পাওয়া উচিত সে সব পাবে। এলিট শ্রেণী বলে কিছু থাকবে না, বাংলাদেশের সবাই থাকবে এলিট শ্রেণী। বাংলাদেশের প্রত্যেকেই সেই নাগরিক সম্মানটুকু অর্জন করবে, যেখানে আমরা প্রত্যেকেই নাগরিক এবং আমরা প্রত্যেকেই নিরাপত্তা লাভ করার অধিকার রাখি। আপনার কাছে আমার সর্বশেষ জানতে চাওয়া, ইনকিলাব মঞ্চের একজন সদস্য হিসেবে আপনি মানুষের কাছে কি বার্তা দিতে চান? ইনকিলাব মঞ্চের একজন সদস্য হিসেবে বর্তমানে আমি বাংলাদেশের মানুষকে এই বার্তাটি দিতে চাই যে আপনারা সবাই শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার জন্য, মানে হত্যা যে হয়েছে সেই খুনিদের বিচারের মুখোমুখি করার জন্য সবাই সোচ্চার হন। এবং আসলে বাংলাদেশের মানুষ ভাইকে এত ভালোবাসেন, তো ওনাদের সবার কাছে একটাই আকাঙ্ক্ষা, আপনারা ওসমান হাদি ভাইয়ের যে আদর্শ, সেই আদর্শ কখনো ভুলে যান না। ওনারা যে ইনসাফের আদর্শ, সেই ইনসাফের আদর্শ আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটা জায়গায় সেই আদর্শকে লালন করুন, পালন করুন। তাহলেই আমাদের ভাই আমাদের কাছে আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবে। এই মেসেজটুকুই আসলে দিতে চাই।